দেখুন পটগুলো কি মোটা, অনেকটা বাড়ি সরিষার 14 মতো, কিন্তু 14 হচ্ছে এই যে পট আমরা দেখতে পাচ্ছি, পটগুলো আরো অনেক বেশি মোটা। এটি বাড়ি সরিষা 20 এবং এটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটি লবণ এবং খরা সহিষ্ণু একটি জাত। এর গড় জীবনকাল 80 থেকে 105 দিন। তবে এর ফলন বাড়ি সরিষা 18 বা বাড়ি সরিষা 19-এর চেয়ে অনেক বেশি। এর গড় ফলন 1.7 টন থেকে 2.5 টন। এটি ভালো পরিচর্যা পেলে প্রায় 2 টনের বেশি ফলন হয়। এবং বাড়ি সরিষা 14 এবং এই বাড়ি সরিষা 18, এই যে পটগুলো দেখতে প্রায় একই রকম, তবে পটগুলো বাড়ি সরিষা 14 চেয়ে একটু মোটা। আপনারা দেখতে পাচ্ছেন যে পটগুলো বাড়ি সরিষা 14 চেয়ে এই পটগুলো অনেক মোটা, এবং এই যে পাতাগুলো কিছুটা লম্বা, এবং বাড়ি সরিষা 14 পাতা কিছুটা গোলাকৃতির। এবং বাড়ি সরিষা 14 চেয়ে এর ফলনও বেশি, জীবনকালও একটু বেশি। বিশেষ করে যারা সরিষা লাগিয়ে সরিষা কর্তনের পরে বোরো ধান লাগান, তাদের ক্ষেত্রে বাড়ি সরিষা 20 লাগানো যাবে না। এটি কর্তন করে অনায়াসে আউশ বা পাট বা মুগ বা তিল লাগানো যাবে, তবে এটি কর্তন করে বোরো ধান লাগানো যাবে না। আর এটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটি লবণ এবং খরা সহিষ্ণু, আসলে সেচ না দিলেও হয়। এবং লবণাক্ত এলাকায় যেহেতু পানির সমস্যা, সেখানেও এই সরিষাটি অনায়াসে লাগানো যায়। আমাদের দক্ষিণাঞ্চলে প্রচুর লবণাক্ত এলাকা আছে, সেই এলাকার জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি সরিষা জাত। এবং এটি অক্টোবর মাসের 15 তারিখ থেকে শুরু করে পুরো নভেম্বর মাস লাগানো যায়। এবং আপনারা যে ক্ষেত দেখতে পাচ্ছেন, এই ক্ষেতে কোনো রোগ নাই, পোকা নাই, এবং এত পরিমাণ সরিষা হয়েছে যে সরিষার ভারে গাছগুলো অনেকটা শুয়ে পড়েছে। আপনারা দেখেন এই যে ক্ষেতে, এই যে ক্ষেত, এই ক্ষেতের বয়স 70 দিন, এবং আরো 10-15 দিন পরে এই সরিষা উত্তোলন করা যাবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বৈশিষ্ট্য, সেটা হলো এই যে গাছে সরিষা পটগুলো বড় হয়ে গেছে এবং গোড়া থেকে কিন্তু সরিষা ধরছে, তবে এখনো ফুল আছে। এবং এই সরিষার কালার কালো বর্ণের বা পিঙ্গল বর্ণের, আর বাড়ি সরিষার 14 কালার হলুদ বর্ণের, এবং এই সরিষার কালার পিঙ্গল বর্ণের বা কালো বর্ণের। এবং এর রোগ পোকার আক্রমণও অনেক কম। দর্শক, কথা বলছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার টিপলা গ্রাম থেকে। আমাদের এখানে একজন প্রগতিশীল কৃষক জনাব শেখ মঞ্জুর, উনি আসলে বীজ উদ্যোক্তা, এবং উনি এই যে সব জাতের সরিষার বীজ উনি তৈরি করেন এবং সারা বাংলাদেশে সরবরাহ করেন। এবং উনি ধানের বীজও উৎপাদন করেন, খুব ভালো মানের বীজ, এবং সারা বাংলাদেশে সরবরাহ করেন। এবং উনি এই জাতটি প্রথমবারের মতো লাগিয়েছেন, এবং এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে রিলিজকৃত মাঠ পর্যায়ে সর্বশেষ সরিষার জাত। তো দর্শক, আর কথা নাই, চলুন আমাদের কৃষক শেখ মঞ্জুর, আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মঞ্জুর কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, বাড়ি সরিষা 20, জি, এটি তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে রিলিজকৃত মাঠ পর্যায়ে সর্বশেষ রিলিজকৃত জাত। জি জি। তো আপনি লাগিয়েছেন, কেমন মনে হচ্ছে? স্যার আমি এই বাড়ি সরিষা বীজ আসলে একটা নতুন জাত, যে নতুন জাতগুলো কোনো কৃষক আসলে প্রথমে নিতে চায় না, যে কেমন হবে কি না হবে। আমি সব কিছু নতুন থেকে নতুনের কিভাবে উদ্ভাবন করা যায় সেই চেষ্টা করি, আর আপনাদের দোয়ায় আমি হলো সব কিছু নতুন জাত নিয়ে কাজ করি। নতুন যত ভ্যারাইটি আসে, বিড়ি, বাড়ি বা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের যত নতুন জাত আছে, সেগুলো নিয়ে আমি কাজ করি। মানে সেগুলো আমি প্রথম চাষাবাদ করি। এটা খুব ভালো একটা সরিষা, যেটা আমি প্রথম মনে করেছিলাম, আমি জীবনকাল শুনে মনে করেছি আমার সেচ 2 বার দেওয়া লাগবে। আমি একবার সেচ দিয়ে বাড়ি সরিষা 14 বা আপনার বিনা 9 এই জাতীয় সরিষার মতনই আমি সার ব্যবস্থাপনায় দিছি। আর সব থেকে একটা বড় কথা, ও আমার বাড়ি সরিষা 14 বা 18-তে একবার স্প্রে করা লাগে ওই জাপ পোকার জন্য। সেটা আমি এই সরিষা দিয়ে একবারও আমার স্প্রে করা লাগেনি জাপ পোকার জন্য, বা কোনো ছত্রাকনাশক স্প্রে করা লাগেনি। ও এখানে তো জাপ পোকা লাগে, সফলাই লাগে, আবার কাটুই পোকা লাগে, আবার হলো যে পটগুলো ছিদ্রের পোকা লাগে, এসবের জন্য আমি একটা স্প্রে ওতে দেইনি। ও এটা আপনি যদি সেচ না দিতেন তাহলেও হতো। সেচ দেওয়ার পরে আমি যখন সেচ দিছি, তখন গাছ কিন্তু একদম খাড়া ছিল, আমার গাছ লম্বা ছিল এই আপনার বুক বরাবর। সেচ দেওয়ার পরে আমার গাছ আরো পড়ে গেছে,
তারপর আমি মনে করছি যে গাছ পড়ে যাওয়াতে এতে আমার সিটের ভাগ বেশি হবে। আমি অনেক পটও ছিঁড়ে দেখেছি, এতে কোনো সিটেই নাই, সব ফলগুলো পুষ্ট। সব ফলগুলো পুষ্ট। দর্শক, আমাদের শেখ মঞ্জুর বলছিলেন যে গাছের উচ্চতা একটু বেশি, এটি আসলে শুয়ে পড়ছে বলে বোঝা যাচ্ছে না। এর গড় উচ্চতা 120 থেকে 130 সেন্টিমিটার, প্রায় 2 হাত বা তার চেয়ে একটু বেশি, 2.5 হাত মতো। এবং ফলগুলো দেখেন আসলে অনেক সুন্দর। তো মঞ্জুর, এটা আসলে লাগিয়েছিলেন কোন সময়? এটা আমি লাগিয়েছিলাম নভেম্বর মাসের 20 তারিখে আমি বপন করছিলাম আমার ক্ষেতে। আর এখন পর্যন্ত আমার মোট 2 মাস 5 থেকে 10 দিন আমার সরিষার বয়স। আরো 10 দিন লাগবে বলে আশা করতেছি আমার এটা হলো সোয়িং করতে। লাগানোর আগে তো জমিতে চাষ দিয়েছিলেন, কত চাষ দিয়েছিলেন? আমি লাগানোর আগে জমিতে 2টো চাষ দিছি, আর লাগানোর পরে আমাদের রোটার দিয়ে আরেকটা চাষ দিয়ে দিছি। ফাল দিয়ে চাষ দেওয়ার পরে আমি 2 দিন রোদ খাওয়াইছি। আমার জো কন্ডিশন ঠিক হওয়ার পরে আমি যখন বুঝতে পারছি যে আমার এটা জো কন্ডিশন ঠিক হয়ে গেছে, জো টেনে যাওয়ার পরে আমি সরিষা বুনিয়ে দিয়ে তারপর রোটার দিয়ে একটা চাষ দিছি। এই মোটামুটি কতটুকু জমিতে এই বাড়ি সরিষা বীজ লাগিয়েছেন? স্যার, আমি মোট 2 বিঘা, এখানে 1 বিঘা আর পাশে আরেক বিঘা, 2 বিঘা জমিতে বাড়ি সরিষা বীজ লাগিয়েছি। তো ওটাতে কেমন হয়েছে? ওটাতেও এরকমই, আল্লাহর ইচ্ছায় খুব ভালো হয়েছে না? তো এই 2 বিঘা জমিতে বীজ লাগছিল কতটুকু? আমি 2 কেজি বীজ আমি পাইছিলাম আমার বপন করার জন্য। আপনি বলে দিয়েছিলেন কৃষি গবেষণায়, বলে দেওয়ার পরে আমি 2 কেজি বীজ নিয়ে আসছিলাম। তারপরে আমি তার থেকে 200 গ্রাম বীজ আমি রেখে দিয়েছিলাম। তার মানে 1 বিঘা 900 গ্রাম বীজ লাগছে। এবং বীজের কালার তো কালো, মানে আপনার একদম কালো না, হলুদও না, গ্রে কালার আর কি, পিঙ্গল যেটা। হ্যাঁ, ওই সাদাটে কালো, পিঙ্গল কালার বলে এটাকে। তো এই যে বুনার আগে আপনি সার দিয়েছিলেন আর সার কি দিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি সার দিয়েছিলাম, বিঘা প্রতি আমি টিএসপি দিয়েছিলাম 20 কেজি বুনার আগে, আর জিপসাম দিয়েছিলাম 5 কেজি, আর বোরন সার দিয়েছিলাম স্যার। কতটুকু? বোরন সার দিয়েছিলাম বিঘাতে 1.5 কেজি, আর ইউরিয়া দিয়েছিলাম 5 কেজি দিয়ে বুনে দিয়েছিলাম। তারপরে আমি একটা সেচ দিছি। যখন আমার সরিষাতে সব সরিষা আপনার ফুল ফুটে গেছে, তখন একটা সেচ দিয়ে আমি বিঘাতে 1 কেজি জিঙ্ক সালফেট আর 10 কেজি ইউরিয়া এই দিয়ে শেষ করেছি। যাক দর্শক, আমাদের শেখ মঞ্জুর বলছিলেন আসলে এই যে দানাগুলো পুষ্ট হওয়ার জন্য এবং তেলের পরিমাণ বাড়ানোর জন্য সরিষাতে কিন্তু অবশ্যই সালফার এবং বোরন সার, এই দুটো অপরিহার্য, এই দুটো কিন্তু দেওয়াই লাগে। এবং সে যেহেতু বীজের জন্য সরিষা তৈরি করে, কাজে সে কিন্তু এই বিষয়টি মেনটেন করে। হ্যাঁ স্যার, আমি রগিনও করছি একবার। একটা আগাছা, মানে অনেক সরিষার ভিতরে সাদা ফুল থাকে, ফুল থাকে। আমার এই সরিষার ভিতরে অন্য কোনো জাতের সরিষা বলতে কি গাছপালাও নেই এর ভিতরে। আশেপাশে তো অন্য কোনো জাত না, আশেপাশে অন্য কোনো জাতই নাই। বীজ উৎপাদনের জন্য সরিষার আইসোলেশন মানে ডিস্টেন্সটা অনেক থাকে, সেটা আসলে আমাদের বাংলাদেশে সম্ভব না। তারপর যতটুকু সম্ভব সেটা করেছি। পাশে আমি যে জাতটা করেছি, দেখেন নেট দিয়ে ঘিরে দিচ্ছি যাতে আমার এই জাতের সাথে কোনো ঝামেলা না হয়, কন্টামিনেশন না হয়। হ্যাঁ, পাশে একটা বাড়ি সরিষা 14 করেছি, সেটা নেট দিয়ে ঘিরে দিচ্ছি। তো যাই হোক, এই যে তারপরে 25 থেকে 30 দিনের মধ্যে তো এই যে সেচ দিয়ে ফুল যখন আসে সার দিয়ে দিয়েছেন, বাকি যেটুকু বললেন, তাই না? আর তারপরে তো আর কোনো পরিচর্যা নেই? না, আর কোনো পরিচর্যা নেই, শুধু একবার রগিং করছি, তাই ছাড়া আর কোনো পরিচর্যা নেই। আর যারা বীজ রাখবে না তাদের তো রগিং করা লাগবে না, যারা বীজ রাখবে না তাদের রগিং করা লাগবে না। আমার যেহেতু বীজ বিক্রি করতে হয়, বীজে যদি ভেজাল হয়, তাছাড়া বীজ যদি আপনার অন্য জাত আসে, এর ভিতরে অন্য কোনো ফসল আসে, তাহলে আমার বীজের সুনাম নষ্ট হয়। যাক, একটা কথা আপনি বলছিলেন, এখানে আসলে কিছু পোকা লাগে, বিশেষ করে জাপ পোকা, অ্যাপিড যেটা, এবং আমি বলছিলাম সফলাই, ওই পোকাটা এরকম আসলে জাপ পোকা থেকে সব সৃষ্টি হয় স্যার। পাতা ফুটো করে খায়। আবার আরেকটা পোকা লাগে ফল ছিদ্রকারী পোকা, এই এবং কাটুই পোকা, এই 4-5টা পোকা লাগে। কোনো পোকা তো লাগে এই সরিষাতে একটা পোকাও লাগেনি, আমি একটা স্প্রেও দেয়নি। আচ্ছা, আর একটা রোগ হয় এখানে অল্টারনারিয়া ব্লাইট বা পাতা ঝুলসানো, রিং এর মতো স্পট। হ্যাঁ, ওটা নাই স্যার। এই যে এটাতে হালকা আমরা দেখতে পাচ্ছি, ওটা তো স্যার গাছ পাকিয়ে যাচ্ছে, তার জন্য পাতা শুকায় আসছে। এরকম পাতা রিং এর মতো স্পট। হ্যাঁ, ওটা হলো বড় হয়ে যায়, এটা অল্টারনারিয়া ব্লাইট বা পাতা ঝলসানো বলে। এটা তো আসলে আমার মনে হয়, বিশেষ করে আমার মনে হয় লবণের জন্য ওই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু লবণ সহিষ্ণু জাত, এজন্য মনে হয় এটাতে মোটেই নাই। যাক, এটার জন্য তো কোনো না, এটার জন্য কোনো স্প্রে আমার দেওয়া লাগেনি এর সাথে। তো আসলে সব মিলিয়ে তো এটা খরচও কম নাকি অন্য জাতের? খরচ না স্যার, ও সব অন্য জাতের মতনই খরচ, শুধু ছত্রাকনাশক স্প্রে দেওয়া লাগেনি, পোকার কোনো স্প্রে দেওয়া লাগেনি। এই দুটো জায়গায় খরচ আমার বেঁচে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে 33% 1 বিঘাতে কেমন খরচ হয়েছে? 33% 1 বিঘাতে স্যার আমার খরচ হয়েছে সব মিলে আপনার 1500 টাকা 2000 টাকা আমার
সার দিয়ে চাষ দেওয়া বা অন্যান্য চাষ- লেবার কস্ট ধরে তো স্যার লিভার না স্যার লিভার তো আমার শুধু ড্রেন দিতে যে লিভার লাগেছে, জি, সব তাই মিলিয়ে আমার আর লিভার খরচ নাই। 3-4 আর হাজার চাষ খরচ, তো জি। নিজের গাড়ি, জি। সেখানে তাহলে তো যদি আমরা ধরতাম, সেখানে যদি ধরা হয় তাহলে 750 টাকা বিঘাতে চাষে খরচ হবে। তো সব মিলিয়ে 4-5 হাজার টাকা খরচ হয় সব মিলে যদি আপনি না একটু কম খরচ আচ্ছা, হয়। হলো। আর যদি এখানে 6 মন সরিষা হয় 33%, তাও তো 3,000 টাকা মন হলে 3,000 টাকা স্যার, 3,000 টাকা সরিষা তো আমাদের যে বোঝ বিক্রি করলেও হয় 3200 থেকে 3500। আচ্ছা। আর আমরা তো বীজ বিক্রি করি, সেই ক্ষেত্রে আমরা বিক্রি করি দেখা গেলো কিছু সরিষা আপনার আপনার গ্রেডিং করার সময় কিছু সরিষা বাদ যায়, না, আপনার ক্ষেত্রে না, যদি যদি যারা লাগায় তারপরে স্যার 32 সর্বনিম্ন তুলে এমনি 3200 টাকা 3500-3600 টাকা মন আমরা যদি পর্যন্ত 3,000 টাকা করে ধরি, 3,000 টাকা করে 18,000 টাকা, 18,000 টাকা, 5,000 টাকা বাদ দিলেও তো আপনার হলো 13,000 টাকা লাভ থাকে। 12,000 টাকা লাভ। তাই একটা সিজনই আমার 3টে ফসল হয় একই জমিতে। তো আপনি তো বীজ রাখবেন, তাই না? হ্যাঁ আমি তো বীজ রাখবো স্যার। হ্যাঁ, দর্শক, আমাদের শেখ মঞ্জুর, উনি আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক এবং উনি ভালো বীজ উদ্যোক্তা। ওনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো। যদি আপনাদের কারো বীজের দরকার হয় আপনারা এই নম্বরে ফোন দিবেন, দিলে বীজ এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে জি সরবরাহ জি করা স্যার। হবে।